রুমের দিকে যাচ্ছিলাম তখনই ড্রয়িং রুম থেকে কথার আওয়াজ শুনতে পেলাম। আমি আড়াল হয়ে শোনার চেষ্টা করছি কি বলছে। শাশুড়ি আমার হাজবেন্ড রোহানকে বলল, বৌমা কি তোকে বেতন থেকে টাকা দেয় রোহান? তোর খালা ওই দিন বলছে বাজারে যে দাম সবকিছুর, দুজনের ইনকাম ছাড়া কি কিছু হয়? আর বললো না মা, প্রতি মাসে ও বেতন পাওয়ার পরপরই আমার সাথে এই নিয়ে একটা ঝগড়া হয়। শাশুড়ি খুব উদ্বিগ্ন হয়ে বলল, বলিস কি, ঝগড়া করে? হ্যাঁ মা, প্রত্যেক মাসে সে বেতন পেয়ে আমাকে নানান কথা বলে। সেদিনও অফিস থেকে আসার পর আমি খাটে আধ হেলান দিয়ে শুয়ে আছি, এমন সময় অনামিকা অফিস থেকে এসে ভ্যানিটি ব্যাগটা রেখে আমার পাশে বসে হাতটা ধরে টাকা দিয়ে বলল, এই নাও, আজ কিন্তু না করতে পারবে না। আমি হাতের ভিতর টাকা দেখে বললাম, এসব করে তুমি কি আমাকে লজ্জা দিচ্ছ অনামিকা? ও মা, এটা কেমন কথা? আমি জব করছি, এত টাকা দিয়ে আমি কি করব? আমার লাগলে আমি খুঁজে নিব, সবকিছু তো আমাদেরই, তাই না? তারপরও আমিও তো জব করি, দুজনে বেশ আছি। তোমার টাকা তুমি একটা অ্যাকাউন্টে রেখে দাও আমাদের ভবিষ্যতের জন্য। আরে পাগল, আমার বর্তমান ভবিষ্যৎ সবকিছু তো তুমি। তার মানে তুমি কথা শুনবে না? কেন শুনবো? তুমি কি আমার কথা শুনছো? তুমি বরং এ টাকা দিয়ে মায়ের জন্য দুটি শাড়ি আর ছোট বোনের জন্য শপিং করে নিয়ে এসো, আর যা থাকবে তা অ্যাকাউন্টে রেখে দিও। আচ্ছা ওকে বউ, আমি তাহলে ফ্রেশ হয়ে আসি, একসাথে খাবো ওকে? মা, আমি প্রতি মাসে তাকে বকা দেই। বলো তো, আমাকে টাকা দিতে হবে কেন? ও যখন ছিল না আমি কি সংসার চালাতে পারিনি? সংসারে একজন বেড়ে গেছে বলে কি আমার ওর কাছ থেকে টাকা নিতে হবে? শাশুড়ি মুখ গুমড়ো করে বলল, জিনিসপত্রের যে দাম মা, একজনের বেশি কি খায়, এর জন্য ওর কাছ থেকে টাকা নিব? ও তো দিতে চায়, আমি নেই না। বাবা মারা যাবার পর আমাকে নিয়ে তোমার নানির বাড়িতে উঠতে হয়েছিল, কতই না কষ্ট হয়েছে। আল্লাহ না করুক আমার কিছু হয়ে গেলে অনামিকার যেন কারো কাছে হাত পাততে না হয়, সেজন্য তার সেভিংস করা দরকার। আমিও চাই ভবিষ্যতের জন্য কিছু জমাক, আর আমার কোনো সমস্যা হলে ওই আমাকে সাহায্য করবে, অর্থ দিয়ে হোক বা মনের সাহস দিয়ে হোক। আমি চাই না আমি মারা যাবার পর আমার স্ত্রী আমার মায়ের মতো কষ্ট করুক। কথাগুলো শুনে শাশুড়ির চোখে পানি চলে আসলো। মা শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে রোহানের মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ তোদের অনেক সুখী করুক বাবা, তুই আর বৌমা দুজনেই দীর্ঘজীবী হ। আমি আড়াল থেকে সব কথা শুনে কখন যে কেঁদে দিয়েছি নিজেও জানি না। এমন স্বামীর স্বপ্ন সবাই দেখে, যারা স্ত্রীকে সবার কাছে উঁচু রাখে এবং তার ভবিষ্যৎ সম্পর্কেও ভাবে। আমি অনেক ভাগ্যবতী বলা চলে। তারপর আমি মা ছেলের কথার মাঝে একটা কাশি দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলাম। দুজনই আমাকে দেখে নড়ে চড়ে বসলো, যেন এতক্ষণ তাদের মধ্যে কোনো কথাই হয়নি। আমি এগিয়ে বললাম, একটু চা করে দিই আপনাদের? হ্যাঁ বৌমা, একটু লাল চা করো, আমিও তোমাকে সাহায্য করতে আসছি। না মা, আপনারা বসুন, কথা বলুন, আমি বানাচ্ছি। এটা বলে আমি চলে আসি। পরদিন আমি অফিস থেকে ফিরে আসতেই দরজায় দাঁড়ানো আমার ননদ রোশনি বলল, দাঁড়াও ভাবি। আমি দাঁড়িয়ে বললাম, হ্যাঁ বলো ভাবি, আমি কি আপনাকে বেশি কাজ করতে দেই? কেন, কি হয়েছে? আমি যে আপনাদের ওয়াশরুমে আমার কিছু জামা ধুয়ে দিতে রেখেছি, সেসব একটু ধুয়ে দিতে পারেননি? আমি আসলে সময় পাইনি, আমি এক্ষুনি ধুয়ে দিব বোন, রাগ করো না। এমন সময় শ্বশুর এসে বলল, কিরে রোশনি, তুই নিজের কাপড় নিজে পরিষ্কার করতে পারিস না? বৌমাকে কেন তোরটা করতে হবে? আমি যদি পরের বার এরকমটা দেখি তাহলে কি হবে তুই বুঝতে পারছিস? না বাবা, ও ছোট এখনো। মা এসে বলল, বৌমাও তো একটা মেয়ে, সে বাড়ির কাজ শেষ করে অফিস করে, কত দায়িত্ব পালন করে। তোরও তো একদিন বিয়ে দিতে হবে, তখন কি তুই এসব মেনে নিবি? না প্লিজ, তোমরা রোশনিকে এভাবে বলছো কেন? এসো বোন, আমার সাথে এসো, দুজনে গল্প করতে করতে কাপড় ধুয়ে দিব। রোশনি হেসে ভাবিকে জড়িয়ে ধরে চলে যায়। বাবা মা দুজনেই হেসে ওঠে। আমি আর রুহান দুজনে বসে কথা বলছি, এমন সময় গলা কাশ দিয়ে রোশনি বলল, ভাইয়া ভাবি, আমি কি আসবো? আমি বললাম, এসো রোশনি। রোশনি এসে বসলো। আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম? আমি রোশনিকে টেনে পাশে বসিয়ে গালে হাত দিয়ে বললাম, ও মা, আমাদের ছোট্ট মনি তো অনেক কিছু শিখেছে দেখছি, তো বলো কি জন্য এসেছো? ভাইয়া তুই রাগ করবি না বল? না রে পিচ্চি বোন, বল কি বলবি? সরি ভাবি, তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। আমি জানতাম না, যাকে খারাপ ব্যবহার করি সেই আমাদের জন্য এত কিছু করে। জামা কেনার জন্য তুমি টাকা দিয়েছো, সেটা মায়ের কাছ থেকে শুনলাম আজ। আমি খুব খারাপ ভাবি, বলে কান্না করে দেয় রোশনি। আমি রোশনিকে বুকে নিয়ে চোখ মুছে দিয়ে বললাম, আরে আরে কান্না কেন করছো? আমি তো কিছু মনে করিনি, আর এসব মনে রাখি না। রোহান বোনকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগলি বোন আমার, তোর ভাবি কিরকম সেটা তুই জানিস? তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস তাও অনেক বেশি। আমি বললাম, তোমরা ভাই বোন বসো, আমি চা নিয়ে আসছি। বলে উঠতেই রোশনি আমার হাত ধরে বলল, ভাবি আগে বলো তুমি আমাকে ক্ষমা করেছো? তোমাকে ক্ষমা করার কি আছে? তুমি তোমার ছোট্ট মনের মতো, যে সময় যেটাই বলুক আমাকে নিঃসন্দেহে বলবে। এখন বসো, আমি চা নিয়ে আসি। ঠিক আছে ভাবি। আমি রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে চলে গেলাম। আমি রান্নাঘরে গিয়েও এক প্রকার ঘোরের মধ্যে আছি। রোহান এত ভালো কেন? মনে হচ্ছে যেন নিজের কলিজা খুলে রান্না করে দিলেও কম হয়ে যাবে, কারণ স্বামীর দেওয়া সম্মান অনেক বড় সম্পদ। নিজেকে অনেক ধনী মনে হচ্ছে। আমার প্রতি তার চিন্তা ভাবনা শুনলাম সেদিন, আজ বোনের দিক দিয়ে শুনলাম। সকালবেলা সবাই ড্রয়িং রুমে যার যার মতো রেডি হয়ে আসলাম। মা বলল, বৌমার রোশনি এখনো বের হতে পারলো না রোহান। বাবা বলল, মেয়ে মানুষ তো, একটু সাজগোজ দরকার আছে। তুমি তো আবার সেই অনেক আগে থেকে রেডি হচ্ছিলে। কি তার মানে তুমি বলতে চাচ্ছ আমিও সাজ করি, আমি দেরি করি? রোহান বলল, মা প্লিজ, তোমরা আবার ঝগড়া করো না তো। এমন সময় আমি আর রোশনি আসলাম। আমরা রেডি। রোশনি বলল, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? আমরা আজ ঘুরতে যাচ্ছি, কারণ আজকে তোর ভাবি বেতন পেয়েছে,
এ মাসের সব টাকা ঘোরাঘুরি করে খরচ হবে। ইয়া, আমার লক্ষ্মী ভাবি বলে রোশনি জড়িয়ে ধরে আমাকে। মা আমাকে তাদের পাশে নিয়ে দুজনে আমার মাথায় হাত দিয়ে মা বলল, তোমার মতো বৌমা যেন সকল ঘরে ঘরে হয়। বাবা বলল, তুমি আমার বৌমা নয়, আমার মেয়ে। এখানে হাসি খুশি পরিবার দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে স্বামী যেভাবে তার পরিবারের স্ত্রীকে পরিবেশন করবেন, সবাই তাকে সেভাবেই চিনবে, এটাই স্বাভাবিক। এমন একটা মানুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, ভালোবাসা যায়। সুখী হোক সকল পরিবার।